হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে সিঙ্গেল সেল প্রোটিন নিয়ে আলোচনা করব। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেখানে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য আমাদের কী হচ্ছে, সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি এর আগের ভিডিওতে যে বায়োফর্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে আমরা খাদ্যের পুষ্টিগুণ উন্নত করেছি। কিন্তু এখানে সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে মানুষের একটা বিকল্প খাদ্য, যেখানে অল্প পরিমাণ খাদ্যের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন আমরা পেয়ে যেতে পারি। তো মানুষ এবং অন্যান্য প্রাণীর একটা বিকল্প খাদ্যের উৎস হল সিঙ্গেল সেল প্রোটিন, যা শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে পাই, যেটা ফুড সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। প্রথম সিঙ্গেল সেল প্রোটিন শব্দটি প্রথম ব্যবহার করেছিল ক্যারল এল উইলসন। ক্যারল এল উইলসন 1966 প্রথম এই সিঙ্গেল সেল প্রোটিন শব্দটিকে ব্যবহার করেছিল। সিঙ্গেল সেল প্রোটিন শুধুমাত্র সিঙ্গেল সেল বা ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে না, এগুলো হচ্ছে ইউনিসেলুলার অ্যান্ড স্মল মাল্টিসেলুলার অর্গানিজম ক্ষেত্রেও ব্যবহার করে। স্মল মাল্টিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে কিন্তু এসসিবি শব্দটি ব্যবহার করা বা এসসিবি তৈরি করা, সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র এককোষী না, সেখানে কিন্তু ছোট ছোট যেগুলো বহুকোষী জীব রয়েছে তাদেরকেও ব্যবহার করা যায়। তাহলে কনভেনশনাল এগ্রিকালচার প্রোডাকশন অফ সিরিয়ালস, পালস, ভেজিটেবলস, ফ্রুটস এটসেট্রা মে নট বি এবল টু মিট দ্য ডিমান্ড অফ ফুড অ্যাট দ্য রেট অ্যাট হুইচ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল পপুলেশন ইজ ইনক্রিজ। যেভাবে পৃথিবীতে পশু এবং মানুষের পপুলেশন বেড়ে চলেছে, তো আমরা যে এই নর্মাল প্রথাগত যে চাষগত পদ্ধতির চাষের মাধ্যমে যে সিরিয়ালস বা ডাল, সবজি, ফল ইত্যাদি চাষ করি, সেটা কিন্তু সম্পূর্ণ তার চাহিদা পূরণ করতে পারে না। তার জন্য কী করা হচ্ছে, দ্য শিফট ফ্রম গ্রেইন টু মিট ডায়েটস অলসো ক্রিয়েট মোর ডিমান্ড ফর সিরিয়ালস অ্যাজ ইট ইজ 3.10 kg অফ গ্রেইন টু প্রডিউস 1 kg মিট বাই অ্যানিমাল ফার্মিং। এবার আমরা আমাদের চাহিদা যে পূরণ করতে পারে না খাদ্য, তাই আমরা কী করছি, তখন মাংসের দিকে বেশি ঝুঁকে পড়ছি। মাংসের দিকে ঝুঁকে পড়ছি যেখানে অল্প খেলে অনেক বেশি প্রোটিন পাওয়া যায়। কিন্তু 1 কেজি মাংস তৈরি করার জন্য তোমার 3 থেকে 10 কেজি সিরিয়াল বা ক্রপ ব্যবহার হচ্ছে। তাই মাংস খেতে গেলে খুব বেশি পরিমাণে সিরিয়াল, শস্য দানা বা তোমার ক্রপস তৈরি করতে হবে। কিন্তু আমাদের জমি তো লিমিটেড, পৃথিবীতে ল্যান্ড তো লিমিটেড, তাই মাংসের ডিমান্ড বাড়লেও কিন্তু ক্রপ বেশি প্রোডাকশন করা যাচ্ছে না, বা আলটিমেট সব কিছু লিমিটেড হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশনে আমরা কি করছি, সিঙ্গেল সেল প্রোটিনের মতো জিনিসগুলো আমাদের খুব উপকারে আসছে। ক্যান ইউ এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট ইন দ্য লাইট অফ ইউর নলেজ অফ ফুড চেঞ্জ? আমরা বলতে এখানে কথাটা বললো যে 3 থেকে 10 কেজি সিরিয়াল বা ক্রপ বা ভেজিটেবলস দরকার হচ্ছে 1 কেজি মাংস তৈরি করার জন্য একটা অ্যানিমাল বডিতে। এবার সে 1 কেজি মাংস তখন মানুষ তার নিজের চাহিদা পূরণ করার জন্য খাচ্ছে। তো এখানে অসুবিধাটা কোথায় দেখো, কারণ আমাদের যখন একটা ফুড ট্রপ, ধরুন এটা একটা ফুড ট্রপিক লেভেল, এখানে রয়েছে কারা, প্রডিউসাররা রয়েছে, তারপরে হারবিভোর রয়েছে, তারপর কনজিউমারও রয়েছে, ফার্স্ট কনজিউমার, সেকেন্ড কনজিউমার। এবার প্রডিউসাররা যে এনার্জিটা তৈরি করছে তার মাত্র 10% তোমার যাচ্ছে পরবর্তী ট্রপিক লেভেলে। সেখানে 90% ইউজ হওয়ার পর আবার পরবর্তী সে 10% আবার 90% ইউজ করে মাত্র 10% আবার পরবর্তীতে যাচ্ছে। অর্থাৎ যত ট্রপিক লেভেল উপরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, তোমার এনার্জি ট্রান্সফারের পরিমাণটা কমে যাচ্ছে। তাই কি হচ্ছে যে আমাদের মেনটেনিং দ্য কারণ কি হচ্ছে, 90% এনার্জি আমাদের একটা ট্রপিক লেভেলে নিজেদের কোষ এবং নিজের বডিকে মেনটেন করতে ব্যবহার হয়ে যাচ্ছে। তো যত উপরের থেকে ট্রপিক লেভেলে যাবে তত এনার্জি বা ফুডের পরিমাণটা, কনসেন্ট্রেশনটা কম হয়ে যাচ্ছে। তাই 1 কেজি মিট তৈরি করার জন্য যে বিশাল ক্রপের প্রয়োজন হচ্ছে, সেই ক্রপটা প্রোডাকশন সেরকম হচ্ছে না।
বলে এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের কি দরকার পড়ছে? সিঙ্গেল সেল প্রোটিনের দরকার পড়ছে। মোর দ্যান 25% হিউম্যান পপুলেশন ইজ সাফারিং ফ্রম হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন। আমাদের পৃথিবীতে 25%-এর বেশি পিপল, মোটামুটি 850 মিলিয়ন পিপল তোমার কি রয়েছে এই ফুড পপুলেশন মানে হিউম্যান পপুলেশন সাফারিং ফ্রম হাঙ্গার, ক্ষুধা এবং অপুষ্টিতে ভুগছে। ওয়ান অফ দ্য অল্টারনেট সোর্স, এবং এই ক্ষুধা বা অপুষ্টি, বিশেষ করে অপুষ্টি দূর করার প্রধান একটা হাতিয়ার হচ্ছে তোমার এই সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে সিঙ্গেল সেল প্রোটিনটা করতে পাওয়া যাচ্ছে আমাদের যে কোনো এককোষী এবং ছোট বহুকোষী অর্গানিজম থেকে পাওয়া যাচ্ছে। কিভাবে প্রসেস করা হয়? এটা প্রসেস করা খুব সহজ। আমরা নর্মালি যে ফুডগুলো ব্যবহার করি সেই ফুডগুলো প্রসেস হওয়ার পর যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোয় সেগুলোকে আমরা সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করতে পারি কাল্টিভেশনের জন্য। কাল্টিভেশনের ব্যবহার করার জন্য কী করতে হবে? সেটাকে সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করে সেখানে মাইক্রোবসকে কাল্টিভেট করলাম। সেখানে এই বায়োরিঅ্যাক্টরের মধ্যে কি হলো? মাইক্রোবসটা আমার কাল্টিভেশন হচ্ছে। এই বায়োরিঅ্যাক্টর কি রয়েছে? এখানে আমি সাবস্ট্রেট হিসেবে নিউট্রিশন মিডিয়াম দিয়ে দিয়েছি। এখানে কি রয়েছে? ইম্পেলার রয়েছে, নিউট্রিশন মিডিয়াম সবাই মিক্সড করতে থাকে। এখানে স্টেরাইল এয়ার যাওয়ার জন্য, অর্থাৎ অক্সিডেশন রিয়াকশন যাতে ভালোভাবে হয় তার জন্য কি করা হচ্ছে? ভিতরে তোমার চেম্বার মানে গ্যাস লাইন পাইপ দেওয়া হয়েছে। তারপর কি হচ্ছে? এখানে পিএইচ মাত্রা সর্বদা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই জন্য পিএইচ ইন্ডিকেটর, পিএইচ প্রোব রয়েছে। টেম্পারেচার, যে অর্গানিজমটা কাল্টিভেট করব তার জন্য সুইটেবল টেম্পারেচার কত, সুইটেবল পিএইচ কত, সেটা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। বলে এই বায়োরিঅ্যাক্টরের মাধ্যমে অল্প জায়গার মধ্যেই প্রচুর পরিমাণে মাইক্রোবস, মাইক্রোবিয়াল মাস তৈরি করা হচ্ছে। এরপরে কি হলো? এই যে কাল্টিভেশন করা হলো, কাল্টিভেশন করার পরে সেখানে সেপারেশন কিভাবে করব আমরা? এক হচ্ছে সেন্ট্রিফিউগেশন প্রসেস, সেন্ট্রিফিউগেশন প্রসেস হতে পারে। তারপর হচ্ছে কি হচ্ছে? ফ্লোটেশন বা ফ্লুকোলেশন পদ্ধতি। আবার তোমার হচ্ছে কি যে অ্যাসপারজিলাস টাইপের যে ছত্রাকগুলো রয়েছে তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য ব্যবহার করা ফিল্ট্রেশন। এবার ফিল্ট্রেশন করা হলো এই পদ্ধতিগুলোর মাধ্যমে, সেন্ট্রিফিউগেশন করা হলো, ফ্লোটেশন বা ফ্লুকোলেশন করা হলো, অ্যাসপারজিলাস ক্ষেত্রে ফিল্ট্রেশন করা হলো। এটা এভাবে আমরা জিনিসগুলোকে সেপারেট করার পরে এবার কি করতে? ডিহাইড্রেশন করা হলো, মাইক্রোবসগুলোকে ডিহাইড্রেশনে কিভাবে করতে হবে? যাতে 90% ওয়াটার রিমুভ হয়ে যায়, 90% ওয়াটার রিমুভ হবে, এটাকে ড্রাই করে দেওয়া হলো, ডিহাইড্রেশন করা হলো। এবার যে মাইক্রোবসটা তৈরি হলো সেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর হার্মফুল নিউক্লিক অ্যাসিড থাকে। তার জন্য আমি কি করব? এখানে নিউক্লিয়েজ এনজাইমটাকে ব্যবহার করব যাতে ক্ষতিকারক উপাদানগুলো, ক্ষতিকারক নিউক্লিক অ্যাসিডগুলো নষ্ট হয়ে যায়। তারপরে সেটাকে আমরা অ্যালকালাইনের সাহায্যে পৃথক করে অণুজীবে দিয়ে এবার বায়োমাসটা আমি কালেক্ট করব। তাহলে আমার কি করা হলো? প্রথমে যে কোনো ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো তোমার চাষ হয়ে যায়। সেই জন্য এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমরা সোর্স অফ কার্বোহাইড্রেট বা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সোর্স হিসেবে ব্যবহার করব। যেখানে কার্বন, হাইড্রোজেন সোর্স হিসেবে ব্যবহার করব। তারপর এই কাল্টিভেশন চেম্বারের মাধ্যমে সেটা কাল্টিভেট করলাম। তারপর সেন্ট্রিফিউগেশন, ফ্লোটেশন বা ফ্লুকোলেশন এবং অ্যাসপারজিলাসের ক্ষেত্রে ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে সেপারেট করার পরে সেটাকে ড্রাই করলাম, যেটা ডিহাইড্রেশন বলছি আমরা। তার মোটামুটি 90% জলকে আমরা ডিহাইড্রেট করব, 10% থাকবে। তারপর সেটাকে নিউক্লিয়েজ, কারণ এর মধ্যে কি থাকে? যে মাইক্রোবসগুলো কাল্টিভেট করে সেই মাইক্রোবসের মধ্যে অনেক ক্ষতিকর ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড থাকে, সেগুলো ডিস্ট্রয় করার জন্য আমরা নিউক্লিয়েজ এনজাইম এবং অ্যালকালাইন সলিউশন ইউজ করব। অ্যালকালাইন কন্ডিশন ইউজ করার পরে তারপর যে বায়োমাসটা কাল্টিভেট হলো সেই বায়োমাসটাকে আমরা এবার স্ক্রিনিং করব। স্ক্রিনিং করার পরে তারপর সেই প্রোডাক্টটাকে আমি মার্কেটে সেল করব। তারপর দেখো এখানে কিছু যেমন
স্পাইরুলিনা কীভাবে চাষ করে দেখা, এই যেখানে নর্মাল ওয়েস্ট মানে ওয়াটারে, যেমন যে পোটাটো প্রসেসিং ইন্ডাস্ট্রির যে জলগুলো বেরোয়, সেই জলগুলোতে কী থাকে, প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। সেই স্টার্চের মধ্যে আমরা স্পাইরুলিনা চাষ করতে পারি। মাইক্রোবস আর বিং grown on an industrial scale as source of good protein. Blue-green algae like spirulina be grown easily on materials like wastewater from potato processing plants containing starch, straw molasses, animal manure, even sewage to produce large quantities and conserve rich proteins, minerals, fats, carbohydrate and vitamin. তাহলে কি হচ্ছে, এটি স্পাইরুলিনা চাষ করা হচ্ছে একবার ওয়েস্ট প্রোডাক্ট, যেগুলো আমাদের ওয়েস্ট মানে প্রোডাক্ট, সেই ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে যেমন হচ্ছে গুড় তৈরি করার পর যে মোলাসিস বা মানে ওয়েস্টে, স্ট্র খড়ের মধ্যে হচ্ছে, অ্যানিমাল ম্যানিউরের মধ্যে হচ্ছে, সিওয়েজের মধ্যে হচ্ছে, তারপর তোমার হচ্ছে ফুড প্রসেসিং প্ল্যান্ট, পোটাটো প্রসেসিং প্ল্যান্ট থেকে যে জল বেরোচ্ছে তার মধ্যে আমরা স্পাইরুলিনা কাল্টিভেট করতে পারি। স্পাইরুলিনা মানে একটি মানে সিঙ্গেল সেল প্রোটিন, যেখানে তোমার হচ্ছে এখানে কার্ব রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে তোমার মোটামুটি 23.9 গ্রাম। এখানে ফ্যাট রয়েছে 7.72 গ্রাম, যেখানে প্রোটিন রয়েছে 58 গ্রাম, এবং হচ্ছে ফাইবার রয়েছে 3.6 গ্রাম, এবং এর ক্যালোরি রয়েছে 290 কিলো ক্যালোরি পার 100 গ্রাম ড্রাই ওয়েট। ল্যাক্সোগ্রাম ড্রাই ওয়েটে তোমার প্রোটিন রয়েছে 58 গ্রাম, 7 গ্রাম রয়েছে ফ্যাট, 23 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে, ফাইবার রয়েছে 3.6 গ্রাম, এনার্জি রয়েছে 290 কিলো ক্যালোরি। একটা স্পাইরুলিনা থেকে এতগুলো আমরা কালেক্ট করতে পারি। এছাড়া সার্টেন ব্যাকটেরিয়া লাইক মিথাইলোফাইলাস, মিথাইলোট্রোপাস, তারপর হচ্ছে কি ইনসিডেন্টালি সার্চ ইউটিলাইজেশন অলসো রিডিউস, কারণ এই যে ধরে নাও পোটাটো প্রসেসিং প্ল্যান্টসের ওয়াটারটা ওয়েস্টে ফেলে দিতাম, আমরা স্ট্রগুলো ওয়েস্টে ফেলে দিতাম, মোলাসেস, অ্যানিমাল গোবর সার যেগুলো ফেলে দিতাম, সিওয়েজগুলো আমরা নষ্ট করে দিতাম, কিন্তু এগুলোর মধ্যে যখন তোমার কাল্টিভেট হচ্ছে স্পাইরুলিনা, সহজে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন রেটটাও কমে যাচ্ছে। তাহলে আমরা একটা স্পাইরুলিনা থেকে সিঙ্গেল সেল প্রোটিনও পাচ্ছি, প্লাস এনভায়রনমেন্ট প্রোটেকশন হচ্ছে। সার্টেন ব্যাকটেরিয়া স্পেশাল লাইক মিথাইলোফাইলাস, মিথাইলোট্রোপাস, যেটা আমরা যেখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে প্রোটিন নামক সিঙ্গেল সেল প্রোটিন তৈরি হচ্ছে। এই সিঙ্গেল সেল প্রোটিনটা কাদের, এটা ক্যাটেলদের খাদ্য হিসেবে ব্যবহার হয় খুব বেশি। মিথাইলোফাইলাস, মিথাইলোট্রোপাস and its high rate of biomass production and growth can be expected to produce 25 tons of protein. বলে একটা ধরে নাও 200 কেজির একটা কাউ, সে বছরে তৈরি করছে ধরে নাও 250 গ্রাম প্রোটিন তৈরি করছে, কিন্তু 200 কেজি যদি মিথাইলোফাইলাস, মিথাইলোট্রোপাসকে কাল্টিভেট করা হয়, তাহলে সেটা মোটামুটি 25 টন প্রোটিন তৈরি করবে। জাস্ট কম্পেয়ার, 200 কেজির গায়ে সারা বছর চাষ করার ফলে মাত্র 200 থেকে 250 গ্রাম প্রোটিন আমরা পাচ্ছি, কিন্তু 200 কেজি যদি আমরা মিথাইলোফাইলাস, মিথাইলোট্রোপাসকে কাল্টিভেট করি, তাহলে সেখানে 25 টনস, মানে মোটামুটি তোমার 25 tons protein আমরা পাচ্ছি। The fact that edible mushrooms are eaten by many people and large-scale mushroom culture is growing industry makes believable that microscopic fungi too would become acceptable as food. তাহলে আমরা কি নর্মালি বিভিন্ন মাশরুমকে চাষ করি আমাদের খাদ্যের উৎস হিসেবে,
এবার আবার অন্যভাবে তোমার যে সমস্ত মাইক্রোস্কোপিক ফাঞ্জাইগুলো রয়েছে, সেই মাইক্রোস্কোপিক ফাঞ্জাই, যেমন এক্সাম্পল ধরে নাও যে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, এটা একটা ফাঙ্গাস। এখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে 65.59 গ্রাম পার 10 গ্রাম অফ ড্রাই ওয়েট। আরও দেখো স্যাকারোমাইসিস থেকে, ইস্ট থেকে তৈরি হচ্ছে 53 গ্রাম প্রোটিন। তোমার হচ্ছে ট্রাইকোডার্মা থেকে 64 গ্রাম প্রোটিন পার 10 গ্রাম অফ ড্রাই ওয়েটে তৈরি হচ্ছে। তাহলে যে সমস্ত মাইক্রোস্কোপিক ফাঞ্জাই রয়েছে, সেই ফাঞ্জাইগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমার সিঙ্গেল সেল প্রোটিন আমাদের তৈরি করছে। এবার প্রশ্ন হচ্ছে যে সিঙ্গেল সেল প্রোটিন যে তৈরি হলো, তার উপকারিতা কি? তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে যে 1 নম্বর পয়েন্ট উপকারিতা হচ্ছে যে এর প্রোটিন ডেফিসিয়েন্সিকে দূর করার জন্য আমাদের সিঙ্গেল সেল প্রোটিনের প্রভূত উপকারিতা রয়েছে, যেটাকে আমরা কোয়াশিয়রকর ডিজিজ বলি। কোয়াশিয়রকর ডিজিজ দূর করতে গেলে আমাদের লাগবে। তারপর যারা যে নন ভেজিটেরিয়ান, যারা ভেজিটেরিয়ান তারা তো নর্মাল অ্যানিমাল প্রোটিন ব্যবহার করে না, তারা এই সমস্ত প্রোটিনগুলোকে ব্যবহার করতে পারবে। 3 নম্বর হচ্ছে কি, সিঙ্গেল সেল প্রোটিনে শুধুমাত্র প্রোটিন থাকে না, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, এনার্জি থাকে, ফাইবার থাকে, যেগুলো মানুষের, যেমন এখানে এক্সাম্পল দেখে নিলে যে স্পাইরুলিনার ক্ষেত্রে কি হলো, এখানে কার্ব রয়েছে, ফ্যাট রয়েছে, ফাইবার রয়েছে, এনার্জি রয়েছে, তাহলে এগুলো আমাদের সমস্ত খাদ্যের পুষ্টিগুণ সম্পন্ন করে। তারপর হচ্ছে কি, ট্যাঙ্ক বা ফার্মেন্টার চাষ করা হয় বলে অল্প জায়গার মধ্যে হয়ে যায়। আবার তোমার যে সমস্ত জিনিস আমাদের শরীরের পরিবেশের পলিউশন অর্থাৎ পরিদূষণ করছে, সেই দূষিত পদার্থগুলোর মধ্যেই এগুলো চাষ করা হয় বলে পরিবেশে এনভায়রনমেন্ট পলিউশনের মাত্রাটা অনেক কম হয়। আবার হচ্ছে কি, বিভিন্ন গবাদি পশুর খাদ্য হিসেবে যেমন মিথাইলোট্রোপাসের প্রোটিনটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হলো। তবে বেকারিজিত খাদ্যের মধ্যে এসসি ব্যবহার করে দিতে পারে। বর্তমানে দেখবে যারা বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রে এই সমস্ত সিঙ্গেল সেল প্রোটিনগুলো খুব বেশি ব্যবহার করা হয়। আবার মার্কেটে গেলে দেখতে পাচ্ছি স্পাইরুলিনা বলে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, স্পাইরুলিনা ট্যাবলেট মেডিসিন পাওয়া যায়, স্পাইরুলিনা পাওয়া যায়। সেই স্পাইরুলিনা কি করে, আমাদের স্পাইরুলিনা আমাদের তোমার পুষ্টিগুণ সম্পন্ন হয়, আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিকে দূর করতে সাহায্য করে। আমাদের প্রোটিনের এত দরকার কেন? কারণ আমাদের হিউম্যান বডিকে যদি দেখো, তাহলে হিউম্যান বডির অধিকাংশ পার্টই হচ্ছে আমাদের প্রোটিন দিয়ে তৈরি। এই জন্য প্রোটিনকে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য বডি বলা হয়। আমাদের মাস বলো, স্কিন বলো, ব্লাড বলো, বোন বলো, বোনে ওশেন প্রোটিন রয়েছে, ব্লাডে তোমার অ্যালবুমিন, গ্লোবিন, এই সমস্ত প্রোটিনগুলো রয়েছে। আমাদের স্কিনে প্রোটিন রয়েছে, কেরাটিন প্রোটিন রয়েছে, হেয়ারে প্রোটিন রয়েছে, নেলে প্রোটিন রয়েছে। এই সমস্ত আমাদের শরীরের গঠনগত এক হচ্ছে আমাদের প্রোটিন। তাই প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই এসেনশিয়াল। এই প্রোটিন ডেফিসিয়েন্সি দূর করার জন্য আমাদের সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।